যদি জীবনে সফলতা পেতে চান কিংবা সত্যিকার অর্থে যদি দীর্ঘস্থায়ী সুখে থাকতে চান, তাহলে আমি বলবো অধিক পরিশ্রম করুন। কারণ পরিশ্রমই সৌভাগ্যর প্রসূতি। পরিশ্রম ছাড়া জীবনে কখনোই কোনো লোক সফলতায় পৌঁছাতে পারে না। যে ব্যক্তি যত বেশি সফল সে কিন্তু তত বেশি পরিশ্রমী। পরিশ্রম ছাড়া যে জিনিস পাওয়া যায় সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন আর ডেলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। খুব বেশি ভালো আছি এই কথাটা হয়তো বলতে পারছি না, তবে আল্লাহ যেরকম রেখেছেন শুকরিয়া আল্লাহর দরবারে। আসলে আমরা যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমি মনে করি আল্লাহ সেটাই আমাদের জন্য তার পক্ষ থেকে উপহার স্বরূপ পাঠান, আর আমরা সে উপহারকে গ্রহণ করা উচিত। জীবনে কখন কি হবে, কখন কি ঘটবে, কখন আমরা কি পাবো, আসলে সবটাই কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আসলে প্রধান উপহার, শ্রেষ্ঠ উপহার হিসেবেই আমি মনে করি। ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন, ছোট্ট একটি অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তারই সাথে ছোট্ট একটি চাওয়া আপনাদের কাছে, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। কারণ আমি জানি আমার ভিডিও যারা দেখেন তাদের 90%ই কিন্তু আনসাবস্ক্রাইবার, মাত্র 10% সাবস্ক্রাইবাররাই কিন্তু আমার ভিডিও দেখেন। তাই আমি আন্তরিকভাবে অনুরোধ করব, আমার যেই বন্ধুরা, আমার যেই আসলে আন্টি আছেন, আঙ্কেল আছেন, তারপর ভাইয়া আছেন, আপু আছেন, যারা আমার আসলে বয়স্ক কিংবা আমার সমবয়সী কিংবা আমার ছোট, যারাই আমার ভিডিও দেখেন সবার কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। কারণ আমার আসলে ভিডিও কোন বয়সের লোক দেখেন সেটা অবশ্যই আমি জানি। তো সেই দিক থেকে আমি অনুরোধ করছি আপনাদেরকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। কারণ যারা আনসাবস্ক্রাইবার 90% আমার ভিডিও দেখেন, তারা যদি আমাকে সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করেন, তাহলে সত্যিকার অর্থেই কিন্তু আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজকে ফলো করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আর যারা এই কাজটি করেছেন, আপনাদের কাছে আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। তো সকালে আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার সেই চিরাচরিত নিয়মে কিন্তু ধোয়া মোছা আমার ক্লিনিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি। তবে মা কিন্তু আজকে আর নেই, মা আবার বাড়িতে চলে গিয়েছেন। আপার বাড়ি থেকে আসার পর 1 সপ্তাহ ছিলেন, তারপর বাড়িতে গিয়েছেন। মা একটু কাজ ছিল, তো সেই কাজে গিয়েছেন। তো 2 দিন থেকেই কিন্তু আবার মা ব্যাক করবেন। হয়তো বুধবার আসার কথা, তো বুধবারে না আসলেও কিন্তু বৃহস্পতিবার ঠিক মা চলে আসবে, যেহেতু আমি খুব বেশি অসুস্থ। তো মাও কিন্তু গিয়েছেন মায়ের একটু অসুস্থতার জন্যই। তো ওখানে একটু মানে চিকিৎসার জন্য ওখানে যাওয়া, তা না হলে এই মুহূর্তে উনিও গ্রামে যেতেন না আমার অসুস্থতার সময়। কারণ আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ। আর বিশেষ করে কালকে রাত্রে কিন্তু আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই মানে কি বলবো, কেন জানি না এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি, নিজেও জানি না। সন্ধ্যার পর থেকে মোটামুটি যাই ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু রাত্রে প্রায় 12টার পর থেকে আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছে। হঠাৎ করে খুব বেশি বমি, খুব বেশি অসুস্থতা। আমার পাড়ায় কী করেছে বিশ্বাস করবেন কি না জানি না, আসলে আমি অসুস্থ হলে আমার মেয়েটা না খুব বেশি মানে এত চিন্তিত হয়ে পড়ে, এত মন টন ভেঙে যায়। ও কিন্তু যে ঠান্ডা তেলের বোতল মানে তিব্বত কুদুর তেল, ওটা মনে হয় অর্ধেকটা আমার মাথার মধ্যে ঢেলে দিয়েছে ভয়ে। মানে আমি যখন ওর বললাম যে একটু ঠান্ডা তেল দাও, মানে পুরাটাইও ঢেলে দিয়েছে। আমি পুরো গোসল করে ফেলেছি তেলে, এই অবস্থা হয়েছে। তো এত অবস্থা মানে শারীরিকভাবে খারাপ ছিল। তো অনেকেই তো আসলে আমার সম্পর্কে জানতে চাইতেছেন যে আমার শারীরিক অবস্থা প্রতি, বা প্রায় বেশিরভাগ কমিটি কিন্তু আপুরা আমার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। তো শারীরিক অবস্থা আসলে যেমন ছিল তেমনই, সেই ব্যথা, সেই অশান্তি, সেই আসলে মানে সেটা আছেই। তো যেহেতু ডাক্তার নাই, তো ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। তো
তো এইটাই বলবো যে সবাই একটু দোয়া করবেন যাতে আমার রিপোর্টগুলো অবশ্যই যেন ভালো আসে। আসলে বুঝতেই পারেন সবাই, সকল মায়েরাই কিন্তু আসলে তার সন্তানের জন্য কিন্তু বেশিরভাগ অর্থে একটু বেঁচে থাকার চেষ্টা করে বা বেঁচে থাকতে চায়। তো সকালে কিন্তু আমি পাড়ার জন্য মোগলাই পরোটা করে নিচ্ছি। তো এখানে আমি দুটো পরোটাই করব, একটা পাড়ার জন্য করব আর একটা আমি আর ছোটো বোন খাবো। তো আমার কিন্তু এই মুহূর্তে আসলে আমার রোজা রাখারও কিন্তু সময় হয়ে আসতেছে, সামনে যেহেতু কোরবান, তো আমি সেটা নিয়েও খুব বেশি চিন্তিত। তো কিভাবে যে ওষুধগুলো ম্যানেজ করব, তো এবার ভাবলাম যে ডাক্তারের সাথে যোগাযোগ করেই আসব। আর এর ফাঁকেও কিন্তু আমার কিছু রোজা রাখার দরকার ছিল, তো সেগুলো রাখতে পারলাম না। আমার মনটা কিন্তু এই জন্য খুব বেশি খারাপ ছিল। তো একদিন কিন্তু আমি দিনে 10টা পর্যন্তই রোজা রেখেছি। তারপর যখন সকালের ওষুধের কথা মনে হলো, আবার দুপুরে ওষুধ আছে এটা যখন মনে হলো, তখন আমি যদি দুপুরবেলা ওষুধ না থাকতো তাহলে কিন্তু রোজা ভাঙতাম না, সকালের ওষুধটা আমি মানে খেতাম না। পরে যখন দুপুরের কথা মনে হলো, পরে রোজাটা ভেঙে ফেলেছিলাম, কিছু করার ছিল না। তো আসলে আমার তো রোজা রাখতে সবসময় ভালো লাগে। আসলে যে কোনো পরিস্থিতিতেই সুস্থতা অসুস্থতা রোজা রাখতে আমার কখনই কষ্ট হয় না। তো এখানে আমি কিন্তু পরোটা করে নিচ্ছি মেয়ের জন্যে। আর আজকে আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করছি, আমাদের বাঙালি রান্নাঘরের আপুর কথা বলবো আজকে আপনাদের সাথে। আসলে আপু কিন্তু বড় বোনের মতো আমাকে এত ভালোবাসে। আপুর প্রতিটা কমেন্ট যখন আমি পড়ি, কমেন্টগুলো কিন্তু এত বড় হয়, আসলে আমার না পড়তেই ইচ্ছে করে। আর কমেন্ট পড়লে কিন্তু বোঝা যায় যে আপু কতটা ভালোবেসে আমার ভিডিও দেখেন আর কতটা মন দিয়ে দেখেন, তার কমেন্ট পড়লেই কিন্তু আমি বুঝতে পারি। আর মানে একটা ছোট বোনকে হয় না যে বড় বোন যেভাবে আদরে আগলে রাখে, যেন ঠিক যেন ওই রকম ওনার কমেন্টগুলো পড়লে আমার মনে হয়। তো আপু কিন্তু মাঝখানে একটু অসুস্থ ছিল, তো অনেকবার কিন্তু আপু আমার শারীরিক অবস্থা কমেন্টে জানতে চেয়েছেন, তো আমি কিন্তু রিপ্লাই দিয়েছি। তারপর আবারও বলছি আপু, আমি শারীরিকভাবে আগে যেমন ছিলাম ওই রকমই আছি, তবে চলতেছি, ফিরতেছি, খাইতেছি, কাজ করতেছি, কথা বলতেছি, এই ঠিক আছে, কিন্তু শরীরের ভেতরে যেই সমস্যা সেটা আছে। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে যে টেস্টগুলো দিয়েছেন 14টা টেস্ট, তো 14টা টেস্টই আমার করা হয়েছে। শুধুমাত্র রিপোর্টটা এনে ডাক্তারকে দেখানো হয় নাই, কারণ এর ফাঁকে কিন্তু ডাক্তার ছুটিতে আছেন। তো 26 তারিখ অবশ্যই দেখাবো আপু। আর তোমার কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। তুমি আমার আম্মুকে সালাম দিয়েছো অনেকবারই, তো আম্মু কিন্তু তোমার সালাম গ্রহণ করেছেন এবং তোমাকেও সালাম দিয়েছেন। আর তোমাকেও আম্মুর তরফ থেকে ভালোবাসা আর দোয়া জানিয়েছেন। আসলে ইউটিউব জার্নিতে এসে কিন্তু এত ভালোবাসার আপুদেরকে পেয়েছি, এত ভালোবাসার মানুষদের পেয়েছি, যেটা সত্যি মুখে বলে প্রকাশের কোনো ভাষা নাই। তো এখানে কিন্তু আমি চাল কুমড়াটা রান্না করেছি। তো কি বলবো, অনেক সময় যেটা হয় অন্য আপুদের সাথেও হয়। আসলে আমি যে মানে ভিডিওটা ঠিকই আমি অন করেছি ঠিকই, কিন্তু ওই যে ক্লিন আপ একটা অপশান এসে কিন্তু বন্ধ হয়ে গেছিল, আমি বলতে পারবো না, আমি তো রান্না করতেছি। তো এখানে কিন্তু আমি চাল কুমড়াটা আগে কষিয়ে নিয়েছিলাম। এখানে আমি চাল কুমড়াটা, পেঁয়াজ, রসুন, তারপর জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি নারকেল বাটা। তো কষিয়ে কিন্তু আমি প্রথমে ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে, তখন যে আমি শ্যুট করেছিলাম সেটা কিন্তু হয় নাই। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি পুরোটা, কালকে আর রান্না করে নেই, শুধু কষিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। আর চাল কুমড়াটা কিন্তু আমার কাছে নারকেল দিয়ে রান্না না করলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি কিন্তু নারকেল দিয়ে রান্না করি। তো এক একজন আসলে এক একভাবে রান্না করেন, সেটা কোনো ব্যাপার না, যে যার মতো আসলে মনোযোগ দিয়ে রান্না করলেই হয়। আর এক এক জায়গায় কিন্তু নারকেলটা খেতে পছন্দও করে না, তবে আমরা কিন্তু নারকেল খেতে পছন্দ করি। তো সেদিক থেকেই কিন্তু আমি যেমন যেই আসলে সবজিগুলা, যে তরকারিগুলোর সাথে নারকেল না দিলে ভালো লাগে না, তো আমি সেগুলোর সাথে সবসময় চেষ্টা করি নারকেল দিয়ে খাওয়ার জন্যে। তো এখানে কিন্তু আমি আগে যেহেতু কষিয়ে নিয়েছিলাম, তো এখন নারকেল দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো আমার যে গতকালকে গত যে ভিডিওটি ছিল, সেটা ছিল আমার আপুর পাঠানো কিছু ভালোবাসার কিছু আসলে গ্লোসারি আইটেম, আর তার সাথে ছিল আমার কাঁঠাল রেসিপিটা, যেটা পাঁচনটা, যেটা আমরা গ্রাম্য পদ্ধতিতে রান্না করতাম গ্রামে। তো সেটাই তো আমার আপুরা কিন্তু অনেক অনেক পছন্দ করেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তবে কিছু কিছু কমেন্টও পেয়েছি এরকম যে সবজি খিচুড়ির কথাও কেউ কেউ বলেছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে এটা সবজি খিচুড়ি না,
এটা ছিল কাঁঠাল রান্না, যেটা পাঁচনের মতো করে রান্না করা পাঁচন। আর কেউ কেউ আবার এটাও বলেছেন যে আমার আব্বুর দেওয়া আসলে বাজারগুলোর কথা, যেগুলো আমার আব্বু পাঠিয়েছেন। কেউ আবার বলেছেন যে আমার আম্মাও পাঠিয়েছেন। তো যাক, যে যেভাবেই বলেছেন আসলে কমেন্ট পড়লে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় আসলে কে দেখে কমেন্ট করেন, কে না দেখে শুধু এসেই কমেন্ট করেন। আর আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইবার যারা, তারা বেশিরভাগ অর্থে কমেন্ট করেই চলে যান, ভিডিও আসলে দেখেন না। কারণ আমি আমার ইউটিউব স্টুডিও থেকেই বুঝতে পারি যে মাত্র 10% লোকই সাবস্ক্রাইবাররাই কিন্তু আমার ভিডিও দেখেন, আর বাকি কিন্তু 90% আনসাবস্ক্রাইবাররাই ভিডিও দেখেন। তো এটা নিয়ে আমার কিন্তু কোনো আপত্তি নেই, এতে আমার কোনো অসুবিধাও নেই, এতে আমার কোনো কষ্টও নেই। আপনারা যে কমেন্ট করেন এটাও আমার কাছে অনেক বেশি কিছু, আর এতেও আমি সত্যিকার অর্থে আপনাদের কাছে কৃতজ্ঞ। এটুকুতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। তারপর যে আমি আপনাদের একটা কমেন্ট পাই, এর জন্য আমি আন্তরিকভাবেই সবার কাছে কৃতজ্ঞ। তো এখানে কিন্তু আমি মাছের মাথা দিয়ে চাল কুমড়াটা রান্না করে নিয়েছি। তো এখানে কিন্তু আমাকেই খেতে হবে বেশিরভাগ অংশটাই, কারণ যেহেতু মা নেই। ছোটো বোনও কিন্তু খুব কম খাবার খায়, আর বিশেষ করে আমার মেয়ে তো একবারে এগুলো খাবে না, তার জন্য আলাদা খাবার, সেটা তো সবাই জানেন। তো আমি কিন্তু পাইপেন থেকে আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি আমার মেয়ের জন্যে। বেগুন ভাজি খেতে কার কার ভালো লাগে আমি জানি না, তবে বেগুনটা কিন্তু আমারও কিন্তু ভাজি খেতে কিংবা ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো জীবনে আসলে আমরা অনেক ধাপ পের হয়ে আসলে জীবনের পথে যেতে হয়। তবে জীবনের যে কোনো রাস্তায় পার হন না কেন, তার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন কঠোর পরিশ্রম। আমার অসুস্থ শরীরেও কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, যদিও আমার পাড়ার আব্বু কিন্তু আমাকে ফোন দিলেই বলে ঘুমিয়ে রেস্ট করার জন্য, বলবে যে 2 ঘন্টা একটু ঘুমিয়ে নাও, 1 ঘন্টা ঘুমিয়ে নাও, শরীরটা অসুস্থ। তা আমি তো তাকেও বলতে পারি না যে আমি যদি ঘুমোতে যাই তাহলে আমার এই মানে ভিডিওর কাজটা কে করবে, আমার এডিট কে করবে, ভিডিও দেখা এত কিছু কে সামলাবে, তাকে তার ওভাবে বলতে পারি না। তো বলি যে দেখি একটু ঘুমিয়ে নেব, আসলে কিন্তু ঘুমাতে পারি না। এই যে এমনও হয় জানেন, কি বলবো, যে আসলে যখন এডিট করতে যাই তখন না ঘুমে না চোখ পড়ে যায় বহুবার। না এমনও হয়েছে যে আমার যে ভিডিওর অংশটা ওটাও আমি মানে ডিলিট করে দিয়েছি ঘুমের ঘোরে, এমনও হয়েছে। তো যাই হোক, কী বলবো, পরিশ্রম ছাড়া তো জীবনে কিছু হয় না। সবাইকে চেষ্টা করা উচিত তার নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করার। তো সেদিক থেকে চেষ্টা করছি, অসুস্থ হোক আর সুস্থ হোক, যাই হোক না কেন, আসলে জীবন তো থেমে থাকে না, তাই না? আমার জন্য বলেন, আপনার জন্য বলেন, কারোর জন্য কিন্তু জীবন থেমে থাকবে না, সময় থেমে থাকবে না। আর আমাদেরকে কিন্তু আমাদের গতিতেই এগোতে হবে। আর এখানে আমি বেগুনটা ভেজে নিচ্ছিলাম। তো আমি বেগুনে সবসময় আগে হলুদ মরিচ লবণটা মাখাই, আবার মাঝে মধ্যেও কিন্তু তেলের মধ্যে এভাবেও দিই। তবে এভাবে তেলের মধ্যে দিলে একটা জিনিস ভালো হয় যে বেগুনের মধ্যে কিন্তু যে রঙটা আসে ওটা কিন্তু একদম সুন্দর আসে। আর ওইভাবে মাখিয়ে দিলে কিন্তু একটু আসলে মানে একটু অন্যরকম আসে, কিন্তু এটা দিলে আমার কাছে মনে হয় যে এইভাবে দিলে রঙটা খুব ভালো আসে। তো সেই জন্যই কিন্তু আমি এখন এভাবেই দিই। তো প্রায় দুপুর শেষ করে খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করার পরে এখানে কিন্তু আমার পাশের বাসায় যে ভাবি থাকেন, ওই ভাবি কিন্তু তার ভালোবাসা আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। তো এখানে ভাবি আমাদের জন্য কাঁচকলা, কাঁচা আম, লেবু আর পিঠা পাঠিয়েছেন। তো ভাবিদের বাড়ি হচ্ছে ময়মনসিংহে। তো ওনার ভাই এসেছিলেন, তো আসার সময় এগুলো এনেছিলেন। তো ওখান থেকে আমাকে মানে আমাদের জন্য ওনার ভালোবাসাটা উনি দিয়ে গেছেন। এই পিঠাগুলো আমাদের নোয়াখালী অঞ্চলে হয় না, এটা ওনাদের ময়মনসিংহের নাকি জনপ্রিয় পিঠা। তো আমার এখানে যারা ময়মনসিংহের দর্শক আছেন তারা নিশ্চয়ই এই পিঠার সম্পর্কে জানেন। তো এই পিঠাটা নাকি মাংসের ঝোল কিংবা চাপা শুটকির ভর্তা এগুলো দিয়ে খায়। তা আমি প্রথমে ভেবেছিলাম যে এটার ভিতরে হয়তো নারকেলের পুর হবে, মানে আমিও কিন্তু এরকম পিঠা বানাই, ভিতরে গুড় আর নারকেলের পুর দিয়ে তেলের মধ্যে ভেজে সিরকায় ফেলে। তা আমি প্রথমে এটাই ভেবেছিলাম, পরে ভাবিকে জিজ্ঞাসা করার পর ভাবি আমাকে বলে দিল।
সন্ধ্যার পরে এখানে আমার ছোট বোন কিন্তু বাইরে থেকে আমাদের জন্য নাস্তা নিয়ে এসছে। তো বেশিরভাগ সময় সন্ধ্যার পর কিন্তু নাস্তাটা বাইরে থেকেই উনি আসে। তো এখানে কিন্তু স্যান্ডউইচ নিয়ে এসছে। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদেরকে সাব স্যান্ডউইচ খাইয়েছিল। তো আজকে আবার আরেকটা স্যান্ডউইচ নিয়ে এসছে। মানে স্যান্ডউইচ যেহেতু পাড়া পছন্দ করে, তো এখন যত রকমের স্যান্ডউইচ আছে মোটামুটি কম বেশি নিয়ে খাওয়াবে যতটুকু পারে। তো এখানে কিন্তু এই স্যান্ডউইচ স্ট্যান্ড ছিল, এটার প্রাইস 500 টাকা করে। তো এটার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই থাকে আর স্যান্ডউইচ, তবে এটা খেতে কিন্তু অনেক অনেক মজা। তো যেহেতু আমিও পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, তো সেদিক থেকেই কিন্তু ও কিন্তু এখন মোটামুটি অনেক রকম স্যান্ডউইচ এনে আমাদেরকে খাওয়াবে। মানে এটাও সবসময় করে, পছন্দের খাবার হলে ওটার মধ্যে মোটামুটি যে কয় পদ থাকে ওটা কিন্তু এনে খাওয়ায়। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আমি সত্যি আপনাদের কাছে অনেক অনেক ঋণী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।